দেখো আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার এডুকেশনের ক্লাস 12 এর শিখন এবং শিখনের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে শিখনের তিনটি গুরুত্বপূর্ণ স্তর ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা। পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসতে কিন্তু বারবারই দেখা গেছে যে শিখন এবং শিখনের তিনটে গুরুত্বপূর্ণ স্তর নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। সেই জন্য এই সংক্ষিপ্ত আলোচনা তিনটে গুরুত্বপূর্ণ স্তর সম্পর্কে এই ক্লাসে একদম কমপ্লিটলি করিয়ে দেবো। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেই জন্য লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো প্রথমেই আমাদের তাহলে কি লিখতে হবে, শিখনের তিনটি গুরুত্বপূর্ণ স্তর হলো তিনটে স্তর। 1 নাম্বার সংরক্ষণ, 2 নাম্বার পুনরুদ্রেক এবং 3 নাম্বার প্রত্যাভিজ্ঞা। তিনটে স্তর কি কি? একটা সংরক্ষণ, একটা পুনরুদ্রেক, একটা প্রত্যাভিজ্ঞা। তাহলে কি এই স্তরগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু জানি, কারণ টেক্সট যখন পড়া হয় সেগুলো সম্পর্কে একটু জানা যায়, কিন্তু কোয়েশ্চেন লেখার সময় আমরা সবটা লিখতে পারবো না যতটা বইতে পড়ে থাকি। সেই জন্য কোয়েশ্চেনে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু লিখতে হবে, টু দ্য পয়েন্ট লিখতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্স থাকবে। দেখো শিক্ষার এই গুরুত্বপূর্ণ তিনটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা নিচে উল্লেখ করা হলো, এইভাবেই লিখতে হবে। 1 নাম্বার সংরক্ষণ, ফার্স্ট স্তর আমরা সংরক্ষণ দেখেছি, সুতরাং সংরক্ষণ নিয়ে আলোচনা করা হলো। সংরক্ষণ মানে কি? মানে শেখা। দেখো শেখার জন্য কি দরকার হয়, কোনো জিনিস আমি মনে রাখবো। সংরক্ষণ মানে স্টোর করা, কোথাও কোথাও কোনো জিনিসকে এক জায়গায় রাখা, কোনো একটা জিনিস সংরক্ষণ করে রাখা। কি বলা হচ্ছে দেখো, শিখন ও অভিজ্ঞতাগুলিকে শিখন। শিখন কোনটা? আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেগুলোই তো আমাদের শিখন। ধরো একটা বাচ্চা ছোটবেলা থেকে মানে একদম যখন ছোট ছিল তখন সে বুঝতো না আগুন কাকে বলে। কোনো একটা সময় সে আগুনে মানে বাচ্চারা বাই নেচার কিউরিয়াস হয়, কৌতূহলী হয়, মা হয়তো বহুবার বারণ করেছে ওখানে যাস না, ওই যে জিনিসটা জ্বলছে ওটায় হাত দিলে হাত পুড়ে যাবে, কিন্তু সে বোঝেনি। সে একবার হাত দিয়েছে, হাতে ছ্যাঁকা খেয়েছে, তখন সে বুঝেছে না ওই যে ওই জ্বলন্ত জিনিসটা রয়েছে ওটার গায়ে হাত দিলে আগুন লাগে এবং সেখানে ছ্যাঁকা লাগে, অনেকটা যন্ত্রণা হয়। এইভাবেই আমরা শিখি, আমরা প্র্যাকটিক্যাল আঘাত খাই এবং তার থেকে একটা একটা করে শিখতে থাকি, অথবা কেউ কেউ শুনে শেখে, কেউ কেউ দেখে শেখে। এইটাই হচ্ছে শিক্ষার প্রসেস। সুতরাং তাহলে আমরা কি বুঝি শিক্ষা বলতে? কি শিক্ষা বলতে? অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা। পাস্টে যেটা আমি যে কোনো ভাবে নয় শুনে, নয় দেখে, নয় রিয়েলাইজ করে বা ফিল করে যে অভিজ্ঞতাটা আমার মধ্যে হয়েছে, তবে সেটাকে আমি বুঝতে পেরেছি এবং সেটাই হচ্ছে শিখন। একটা ছোট বাচ্চার কিচ্ছু তার শেখা নেই, যখন ভূমিষ্ঠ হয়েছে একটা একটা করে তার অভিজ্ঞতা হবে এবং অভিজ্ঞতাটাই তার শিখনে পরিণত হবে। বোঝা গেল? স্কুলের যখন ফার্স্ট কোনো ক্লাসে ওঠো বইগুলো সব নতুন লাগে না, তারপর একটা একটা চ্যাপ্টার করে করে পড়তে পড়তে ওগুলো আস্তে আস্তে আমরা অভিজ্ঞতার মধ্যে আমাদের চলে আসে যে এই চ্যাপ্টারে যা আছে সেটা তো আমি জেনেছি একবার, সুতরাং জানা হয়ে গেল মানে ওটা তোমার শেখা হয়ে গেল। এবার সেটা হচ্ছে গিয়ে সংরক্ষণ, মানে সেটা আমি আমার মনের মধ্যে স্টোর করে নিলাম। ক্লিয়ার? তাহলে অভিজ্ঞতাগুলোকে মনের মধ্যে ধরে রাখাকে সংরক্ষণ বলা হয়। এই যে ধরে রাখা হচ্ছে অভিজ্ঞতাগুলো, সেটাকে সংরক্ষণ বলা হয়। বিভিন্ন মনস্তত্ত্ববিদ নানাভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। মনস্তত্ত্ববিদ মানে সাইকিয়াট্রিস্টরা নানাভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। মুলারের মতে মস্তিষ্কের কোষে বিষয়বস্তু কোনো না কোনো বিশেষ প্রতীক হিসাবে অবস্থান করে। মুলার একজন এডুকেশনালিস্ট, তার মতে কি মস্তিষ্কের কোষে মানে আমাদের মাথাতে বিষয়বস্তু মানে যে বিষয়টা আমরা শিখছি কোনো না কোনো বিশেষ প্রতীক হিসাবে অবস্থান করে, একটা তার সাইন আছে, সেইভাবে অবস্থান করে। দেখবে আমরা ইমেজে মনে রাখি, যদি বলা হয় আম, সঙ্গে সঙ্গে দেখো চোখের সামনে ভেসে উঠছে আমের ছবিটা। সুতরাং আমাদের মস্তিষ্ক কোষে একটা বিশেষ একটা প্রতীক বা সিম্বল হিসাবে আমরা সমস্ত জিনিসকে মনে রাখি, মানে যা দেখেছি সেটাকে আমরা ইমেজে মনে রাখি, আমরা ছবি হিসাবে মনে রাখি। বাবা যে মুহূর্তে বলা হলো সঙ্গে সঙ্গে এই কথাটার সাথে সাথে প্রত্যেকের কাছে তার নিজের বাবার ছবিটা মনের মধ্যে ভেসে উঠলো। ক্লিয়ার? এরকমই হয়।
এক কথায় বলতে গেলে বলতে হয় যে সংরক্ষণ হলো এমন একটা প্রক্রিয়া যার দ্বারা মনের নানা প্রকার উপাদান বা অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত হয়। মানে যে মনের যে উপাদান বা অভিজ্ঞতা, আমাদের যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা দীর্ঘস্থায়ী একটা স্মৃতি মানে মেমোরিজে পরিণত হয়। মানে আমরা আর ভুলবো না, যে স্মৃতি যত বেশি বা যে অভিজ্ঞতা যত বেশি যন্ত্রণাদায়ক বা আনন্দদায়ক দুটোই হতে পারে, সেটা আমাদের তত বেশি দিন মনে থাকে। এমনি সাধারণ কোনো সিচুয়েশন আমরা চট করে ভুলে যাই, সেটা আমাদের ওই সংরক্ষণে পরিণত হয়নি। যেটা আমাদেরকে যত বেশি কষ্ট দেবে বা যত বেশি আনন্দ দেবে সেটা আমরা তত বেশি করে সংরক্ষণ করব। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু। শুধু মনে করো না আমরা শুধু আনন্দের স্মৃতি মনে রাখি, আমরা দুঃখের স্মৃতি তার থেকে বেশি মনে রাখি। বাস্তবে মানুষ শিখন প্রচেষ্টার দ্বারা যে সব অভিজ্ঞতা অর্জন করে, এই শিখন প্রচেষ্টার দ্বারা যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এদের অনেক অংশই স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। মানে শিখনের ফলে বা শিখে বা অভিজ্ঞতাতে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করলো সেটা সময়ের সঙ্গে আবার বিলুপ্ত হয়ে যায়, সময়ের সঙ্গে স্মৃতি বিলুপ্ত হয়ে যায়। সেটা যদি পুনর্বার আবার যদি না পরের স্টেজে যখন যাব পুনরুদ্রেক আবার যদি না সংরক্ষণ করা হয় তখন কিন্তু মানুষ সেটা ভুলে যাবে, তবুও কিছু অংশ স্মৃতিতে থেকে যায়। কিন্তু যা একবার তোমার অভিজ্ঞতাতে এসেছে, ধরো কোথাও একটা গেছিলে একটা বাড়িতে, সেই বাড়িটাতে 10 বছর যাওনি, তার স্মৃতি তুমি ভুলে গেছো, কিন্তু পুনর্বার যখন যেটা জানবে, আমি পুনরুত্থান বোঝাতে গিয়ে করাচ্ছি, কিন্তু সেটা যখন যাবে তখন আবার নতুন করে মনে পড়বে। পরের পার্টে আসছি। যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ব্যক্তির মধ্যে সংরক্ষিত হয়, এই অভিজ্ঞতাটা ব্যক্তির মধ্যে সংরক্ষিত হয়, মনোবিজ্ঞানের ভাষায় তাকে সংরক্ষণ ক্রিয়া বা ধারণ ক্রিয়া বলে। এটাকেই বলা হয় সংরক্ষণ ক্রিয়া বা ধারণ ক্রিয়া। শর্ট কোয়েশ্চেন হিসাবে হয়তো ধারণ ক্রিয়া এলো, তখন কিন্তু এই পুরোটা লিখতে হবে, টার্মটা আলাদা, ধারণ ক্রিয়া বা সংরক্ষণ ক্রিয়া। তারপর দেখো সংরক্ষণের ক্ষেত্রে কতগুলি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। এই বিষয়গুলি হলো কিছু বিষয় যেটা সংরক্ষণের জন্য গুরুত্ব দেওয়া হয়। 1 নাম্বার, যে কোনো বিষয় ভালোভাবে বুঝে নেওয়া এবং বিষয়টি বারবার অনুশীলন করে। যেমন আমরা অঙ্ক করি, কোনো একটা অঙ্ক যদি ভালোভাবে আমরা বুঝতে পারি এবং সেটাকে যদি বারবার প্র্যাকটিস করা হয় তাহলে সেটা আমাদের স্মৃতিতে থেকে যায়, সেটা পরীক্ষার খাতায় গিয়ে বা তারপরেও যদি দরকার হয় সেটা আমরা মনে করতে পারি এক্স্যাক্টলি, কারণ আমাদের স্মৃতির একটা সংরক্ষণ পার্টে গিয়ে জমা হয়েছে, সংরক্ষিত হয়ে গেছে। 2 নাম্বার, বিষয়টি যত বেশি সাম্প্রদায়িক হবে, সাম্প্রতিক হবে, সংরক্ষণও তত ভালো হবে। সাম্প্রতিক মানে বর্তমান, যত বেশি বর্তমান হবে। নিউজ পেপারে কোনো একটা খবর পড়লে সেটা কতদিন মনে থাকবে? 1 দিন, 2 দিন, 10 দিন। এবার সেটা যতটা তাড়াতাড়ি হবে তত বেশি তোমার মনে থাকবে। ঠিক আছে, মানে বিষয়টা যত বেশি সাম্প্রতিক হবে সংরক্ষণও তত ভালো হবে। সংরক্ষণের নিয়ম হচ্ছে যতটা বেশি বর্তমান বা যত কাছাকাছি ঘটনা ঘটবে সংরক্ষণ তত ভালো হবে। আগ্রহ থাকলে সংরক্ষণ উত্তম হয়। যে বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে সেই বিষয়ে সংরক্ষণও কিন্তু তত বেশি ভালো হয়। ধরো এফবিতে কোনো পোস্ট দেখছো, ইনস্টাগ্রামে কোনো রিলস দেখছো, এই বিষয়ে যেহেতু তোমাদের ইন্টারেস্ট আছে এর কিন্তু সংরক্ষণ বেশি। বন্ধুদের সঙ্গে ওটা নিয়ে কিন্তু তুমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারো, 3 দিন বাদে 7 দিন বাদে একটা হ্যাঁ জানিস তো ওইটা দেখেছিলাম আমি এখানে বলতে পারবে। কিন্তু তোমার পড়ার বিষয় জিজ্ঞেস করুক, যেহেতু সেটাই তোমার ইন্টারেস্ট নেই সেটা তুমি বলতে পারবে না। টিচার জিজ্ঞেস করলেও তুমি হ্যাঁ, হ্যাঁ, উ এই বিভিন্ন এক্সপ্রেশন আসতে থাকবে, আর কিছু আসবে না। ঠিক আছে, একদম রিয়েল টাইম এক্সাম্পল। তারপর দেখো তারপর হচ্ছে পুনরুদ্রেক। পুনরুদ্রেকে কি বলা হচ্ছে? শিখনের একটি গুরুত্বপূর্ণ স্তর হলো পুনরুদ্রেক। শিখনের পরবর্তী পর্যায় কি? পুনরুদ্রেক। যেটা বলছিলাম, বোঝাচ্ছি, সংরক্ষিত অভিজ্ঞতাকে যদি ঠিক সময় ঠিক জায়গায় পুনরুদ্রেক করা না যায় তাহলে শিখন সম্পূর্ণ হয় না। আমি স্টোর তো করলাম কোনো শিক্ষাকে, ধরো আমি একটা অঙ্ক শিখলাম, অঙ্কটা আমি স্টোর করলাম বা আমার মাথার মধ্যে নিলাম, কিন্তু বহুদিন সেটা করা হলো না, কি হবে? ভুলে যাব। সুতরাং কি করতে হবে? পরীক্ষার আগের দিন সেটা খুলে আমায় মনে করতে হবে। সেটা যে জিনিসটা আমি স্টোর করেছিলাম তুমি তো ভুলে গেছো পুরো অঙ্কের প্রসেসটা, বাট কোয়েশ্চেন এরকম হয় না?
ধরো আমরা কোনো বিষয়ে 20টা কোয়েশ্চেন বা 30টা কোয়েশ্চেন মুখস্থ করলাম পুরো সাবজেক্টে, পরীক্ষার আগের দিন মনে হয় সবই তো ভুলে গেছি, সেই ফার্স্ট যে কোয়েশ্চেন পড়েছিলাম সেটা তো ভুলে গেছি। কি করি আমরা, একবার খুব তাড়াতাড়ি ওটা রিডিং পড়ি। ওই যে সংরক্ষিত করা আমার স্মৃতিটা ছিল বা অভিজ্ঞতা ছিল, যে অভিজ্ঞতায় আমি সেই সময় সেটা বুঝেছিলাম, সুতরাং সেটা চট করে আবার মনে পড়ে যায়। এটাকেই বলা হয় পুনরুদ্রেক, মানে যে স্মৃতিটা আমার রয়েছে সেই স্মৃতিটাকে আবার করে মনে করা। ঠিক আছে, দেখো পুনরুদ্রেক সংরক্ষিত অভিজ্ঞতাকে যদি ঠিক সময় ঠিক জায়গায় পুনরুদ্রেক করা না যায় তাহলে শিক্ষণ সম্পূর্ণ হয় না। তাহলে শিক্ষণ সম্পূর্ণ হয় না, তোমার পরীক্ষাতে গিয়ে তুমি কোয়েশ্চেন লিখতেই পারবে না যদি সেটা আবার এই পুনরুদ্রেক বা যেটাকে বলা হয় রিভাইজ, এই রিভাইজ প্রসেস যদি না করা হয় তাহলে সেটা কখনোই পুরোপুরি আমরা পারবো না, কারণ ভুলে গেছি। আমাদের স্মৃতি লিমিটেড, তার মধ্যে যেটা সাম্প্রতিক ঘটেছে সেটাই সব থেকে বেশি করে মনে থাকে। পূর্ব অভিজ্ঞতাকে পুনরায় মনে করানোকে পুনরুদ্রেক বলে। সহজ ভাষায় পূর্বের যে অভিজ্ঞতা রয়েছে সেটা পড়াশোনা হতে পারে বা অন্য কোনো অভিজ্ঞতা হতে পারে, যাই হোক সেটাকে আবার করে মনে করাকে বলা হয় পুনরুদ্রেক। প্রধানত দুই প্রকার। এই পুনরুদ্রেকটা প্রধানত দুই প্রকারের, যথা প্রত্যক্ষ পুনরুদ্রেক এবং পরোক্ষ পুনরুদ্রেক। দু রকম পুনরুদ্রেক রয়েছে, মানে আবার মনে করা, প্রত্যক্ষ এবং পরোক্ষ। কি বলা হচ্ছে দেখো, যখন কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করার ক্ষেত্রে তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাটির কেবল সাহায্য গ্রহণ করা হয়। মানে যখন কোনো অভিজ্ঞতাকে, কোনো একটা ধরো একটা কোয়েশ্চেন মুখস্থ করেছিলে, সেটাকে মনে করার জন্য তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাটির কেবল সাহায্য গ্রহণ করা হয়। যখন তুমি মনে করছো যে স্কুলের টিচার আমাকে, স্যার বা ম্যাডাম কিভাবে কোয়েশ্চেনটা পড়িয়েছিলেন সেটা যদি মনে করো, প্রত্যক্ষভাবে মনে পড়বে, তখন তাকে বলা হয় প্রত্যক্ষ পুনরুদ্রেক। উদাহরণস্বরূপ বলা যায়, একটা উদাহরণও এখানে দেওয়া হচ্ছে, দেখো যদু মধু দুই বন্ধু, যদুর কথা বললে যদি মধুর কথা মনে পড়ে তবে তা হলো প্রত্যক্ষ পুনরুদ্রেক। দুই বন্ধুর মধ্যে একজনের কথা বললে অন্যজনের কথা যদি মনে পড়ে না, যে একটা বন্ধুর কথা বললে তার সঙ্গে অভিজ্ঞতা মানে একই সঙ্গে যে ছিল তার কথাও মনে পড়ে যায়, একে প্রত্যক্ষ পুনরুদ্রেক বলা হয়। মানে ওই স্কুলের টিচারের কথা মনে পড়লে সেই কোয়েশ্চেন কিভাবে তিনি বুঝিয়েছিলেন তার প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা করে মনে পড়তে থাকবে, সেটাকে বলে প্রত্যক্ষ পুনরুদ্রেক। পুনরুদ্রেক প্রক্রিয়ার ক্ষেত্রে তিনটি বিষয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনটে বিষয়, 3 স্টেপস খুবভাবে তাৎপর্যপূর্ণ। এগুলো কি? সান্নিধ্যের সূত্র, একটা হচ্ছে সাদৃশ্যের সূত্র, বৈসাদৃশ্যের সূত্র। একটা হচ্ছে সান্নিধ্য, মানে কাছে যখন রয়েছে, আমার কাছে কেউ রয়েছে, তার সান্নিধ্যে এসে আমি পুনরুদ্রেক করতে পারছি বা আগের কথা মনে করতে পারছি। সাদৃশ্য, কারোর সাথে কারোর মিল পেলাম, আমার মনে পড়ে গেল, হ্যাঁ ওই ব্যক্তিটাও তো এমনই ছিল বা ওই বস্তুটাও এমনই ছিল। বৈসাদৃশ্য, অথবা খুব অমিল রয়েছে, তখনও মনে পড়ে এটা এত বেশি অমিল এই মানুষটার সঙ্গে, সুতরাং ও তো অতটা বেশি ভালো ছিল, এই এতটা খারাপ, সুতরাং সেটাও একটা পুনরুদ্রেক প্রসেস। তারপর হচ্ছে প্রত্যাভিজ্ঞা, মানে আমাদের 3 নাম্বার প্রসেস। প্রত্যাভিজ্ঞা হলো একটি পরিচিতি বোধ, যা না থাকলে শিখনকে সফল বলা যায় না। একটা পরিচিতি বোধ, হ্যাঁ আমি চিনি এটাকে, সেটা যে কোনো অভিজ্ঞতাই হোক না কেন, সেটা না থাকলে শিখন সফল হয় না। প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া, মানে চিনতে পারা, কোনো কিছুকে রেকগনাইজ করা, চিনতে পারা, সেটাকে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়া। আমি আগে অভিজ্ঞতা করেছিলাম একটা জ্ঞান বা একটা জায়গা, কোনো একটা জায়গা আগে আমি গেছিলাম, সেটা হঠাৎ করে চিনতে পারা, মানে সেই পুরনো যে জ্ঞানটা ছিল বা অভিজ্ঞতা ছিল, হয়তো কোথাও একটা তুমি গেলে মনে হলো হ্যাঁ এই জায়গাটায় তো আমি আগে এসেছিলাম, হয়তো খুব ছোটবেলায় গেছিলে, সেটা তোমার মনেও নেই, কিন্তু একটা কোথাও যেন অভিজ্ঞতা রয়ে গেছে, সেই ছোটবেলার একটা ছোট স্মৃতি, সেটা থেকে মনে পড়লো হ্যাঁ এই বাড়িটায় তো আগে আমি এসেছিলাম, সেটাকে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। পূর্ব প্রত্যক্ষ করা অভিজ্ঞতাকে বা জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় প্রত্যাভিজ্ঞা। উদাহরণস্বরূপ বলা যায়, রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কটি ছেলেকে দেখে চিনতে পারলাম। কিছু ছেলে বা মেয়েকে দেখা গেল এবং তাদের দেখে আমরা চিনতে পারলাম। কিভাবে চিনলাম? পূর্বে কোনো সময় তাদের আমি দেখেছিলাম, যদি না দেখতাম তাহলে কিন্তু চিনতে পারতাম না, নতুন মানুষ দেখার মতো হতো। ঠিক আছে, এটাকে বলা হয় প্রত্যাভিজ্ঞা। সেই ছেলেটি বছর 2 আগে আমার এক আত্মীয়ের বাড়িতে আমার পাশে বসে ভোজ খেয়েছিল, আমি হয়তো পার্টিকুলারলি চিনিও না,
সেই পার্টিকুলার ছেলে বা মেয়েটি আমার সঙ্গে হয়তো কোনো একটা অনুষ্ঠানে খাবার টেবিলে একসাথে বসেছিল, আমি হয়তো এক পলক দেখেছিলাম, ব্যাস তখন আমরা মনে করতে থাকি না কোথায় দেখেছিলাম, এবং তারপরে সেটা মনে পড়ে। এই প্রসেসটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। ঠিক আছে, ওই স্মৃতিকে, সংরক্ষিত স্মৃতি, সেটাকে পুনর্বার তুলে আনা, সেটা প্রত্যাভিজ্ঞা, চিনতে পারা। সেই ছেলেটি, আচ্ছা, এই চিনতে পারার বিষয়টি হলো প্রত্যাভিজ্ঞা। মনোবিজ্ঞানীদের মতে প্রত্যাভিজ্ঞা হলো একটি পরিচিতি বোধ বা চেতনা, যার অভাব ঘটলে শিখন ক্রিয়া সম্পূর্ণ হয় না। যদি এটার অভাব ঘটে যায় তাহলে শিখন সম্পূর্ণ হয় না। আমি তো চিনতেই পারবো না, আমি তো বুঝতেই পারবো না, আমি শেখাটাই কমপ্লিট হবে না। এবং এই চিনতে পারা, এটা নয় একটা উদাহরণ দিয়ে বললাম, এটা যদি এমন হয় যে এই উদাহরণটা হচ্ছে গিয়ে কেমন, এটা পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে, তাহলে তো কিছু বুঝতেই পারবো না, এরকম হবে। ঠিক আছে, এই ছিল এই পুরো কোয়েশ্চেনটা যতটা সম্ভব ডিটেলসে বোঝালাম। যদি এটা ভালোভাবে করতে পারো তাহলে শিখন প্রক্রিয়ার এই 3টে গুরুত্বপূর্ণ স্তর ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পুরো কোয়েশ্চেনের আনসারটা লিখতে পারলে খুব ভালো নাম্বার কিন্তু ক্যারি হবে এটা থেকে।